আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদযাত্রা, যেখানে অংশ নেবেন কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও জুয়েল রানা। প্রথমে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, পদযাত্রাকে ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে আমাদের জানাবেন। জুলাই পদযাত্রা আজ কিন্তু দ্বিতীয় দিন এবং গতকাল রংপুর থেকে এই পদযাত্রাটি শুরু হয় এবং আবু সাঈদের যে কবর জিয়ারত তার মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা যেটি ছিল সেটি শুরু হয়েছে। তো আজকে দ্বিতীয় দিনের মতো যে পদযাত্রাটি হওয়ার কথা রয়েছে সেটি আজকে দুটি জেলায় করা হবে এবং এখন সকাল 11টা বাজে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যে গাড়ি বহরটি রয়েছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে এনসিপির নেতাকর্মীরা রয়েছে এবং আমরা এই মুহূর্তে রংপুরে অবস্থান করছি এবং আমাদের এখান থেকে যাওয়ার কথা রয়েছে কুড়িগ্রামের উদ্দেশ্যে এবং কুড়িগ্রামে আসলে কয়েকটি জায়গায় পদযাত্রা হবে এবং পদযাত্রা কুড়িগ্রামে প্রথমে আসলে যে জায়গাটিতে রাজারহাট যে বাজার, সেখানে এই গাড়ি ভর্তি থামার কথা রয়েছে এবং সেই রাজারহাট বাজারে একটি পথসভা হবে এবং সেখান থেকে এই পদযাত্রাটি যাবে হচ্ছে ত্রিমোহনী বাজারে এবং ত্রিমোহনী বাজার থেকে এই পদযাত্রাটি শুরু হয়ে ঘোষপাড়া সিংহের সামনে যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের এবং এরপরে কুড়িগ্রাম থেকে এই পদযাত্রাটি যাবে হচ্ছে লালমনিরহাট। লালমনিরহাট পদযাত্রা হবে লালমনিরহাট শহরের যে বিডিআর গেট রয়েছে, বিডিআর গেট থেকে শুরু হয়ে মিশন মোড় পর্যন্ত সেখানে পদযাত্রাটি হবে এবং আজকে এই কুড়িগ্রাম এবং লালমনিরহাট এই দুটি জায়গায় পদযাত্রা হওয়ার কথা রয়েছে এবং তারপরে জাতীয় নাগরিক পার্টির যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছে তারা নীলফামারীর উদ্দেশ্যে রওনা করবে। নীলফামারীতে আজকে রাত্রি যাপনের মধ্য দিয়ে আজকে দ্বিতীয় দিনের যে জুলাই পদযাত্রা রয়েছে সেটি শেষ হবার কথা রয়েছে। তো এই মুহূর্তে আমরা রংপুর শহরে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে যেটি রয়েছে সেটি যে গাড়িবহরগুলো রয়েছে সেটিগুলো কিন্তু ইতিমধ্যেই রওনা করেছে এবং এই শীর্ষস্থানীয় নেতাকর্মীরা যারা রয়েছে তারা কিছুক্ষণ আগেই এই বাসগুলোর সামনে তারা অবস্থান করছে। তো এখন যেহেতু আমাদের এখান থেকে কুড়িগ্রাম যাওয়ার কথা রয়েছে, তো কুড়িগ্রামের যে সর্বশেষ প্রস্তুতি সেটি জানার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কুড়িগ্রাম সহকর্মীর কাছে। সাফওয়ান, আপনি যেমনটি বলছিলেন যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের সংস্কারের দাবিতে কিন্তু জুলাই মাসব্যাপী কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা সেটি কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে। আপনি যেমনটি বললেন যে এখন এই মুহূর্তে রংপুরে আছে, আপনাকে জানিয়ে রাখি রংপুরের পরেই কিন্তু রাজারহাট উপজেলা, অর্থাৎ কুড়িগ্রামের একটি রাজারহাট উপজেলা, সেই রাজারহাট উপজেলায় এসে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সে একটি ছোট পরিসরের একটু পথসভা করার কথা রয়েছে। পরে কিন্তু কুড়িগ্রাম শহরের প্রবেশ মুখেই ত্রিমোহনী এলাকায় সেখানে কিন্তু একটি পথসভা করবে। তারপরেই কিন্তু কুড়িগ্রাম শহরের যে কলেজ মোড় এলাকার বিজয় স্তম্ভ রয়েছে সেখানে কিন্তু এসে এখানকার যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হচ্ছে। আপনাকে যদি একটু দেখাই, আমি এখানে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই বিজয় স্তম্ভ এসে উপস্থিত হয়েছে এবং আসতেছে লোকজন। আরেকটু আপনাকে জানিয়ে রাখি, এই যারা এখানে মানে জড়ো হচ্ছেন এদের মধ্যে কিন্তু যারা এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার কিন্তু আসলে এখানে আসলে উপস্থিত রয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি এখানে ঠিক আমাদের জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা শাখা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে ঠিক 11টার দিকে কিন্তু এই বিজয় স্তম্ভ থেকে কিন্তু পদযাত্রাটি ঘোষপাড়া যাওয়ার কথা ছিল, কিন্তু যদিও 11টা পার হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু তারা এখন উপস্থিত হতে পারেননি। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে যখন কেন্দ্রীয় নেতারা আসবে এখান থেকে একটি বহর ঘোষপাড়া এলাকায় যাবেন, যাওয়ার পর ওখানে একটি পথসভা করবেন। পথসভা করার পর কিন্তু কুড়িগ্রামের একেবারেই সীমান্ত ঘেঁষা উপজেলা ফুলবাড়ি সেখানে কিন্তু একটি পথসভা আসলে করবেন। করার পর কিন্তু তারা হচ্ছে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা করবেন। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি,
এই জাতীয় নাগরিক পার্টি এই কুড়িগ্রাম জেলা শাখা আমাদেরকে জানিয়েছেন এই পথসভায় কিন্তু প্রায় 20,000 মানুষের সমাগম ঘটবে বলে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্নভাবে কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন আসছে। আমরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এরকম একটি কেন্দ্রীয় যে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা আসতেছেন তারা কিন্তু একটা আশার বাণী দেখছেন যে হয়তো কুড়িগ্রামের যে চিত্র সেটি কিন্তু দেখার পর কিন্তু তারা কুড়িগ্রামের দিকে তাকাবেন। এছাড়াও যে স্থানীয় আতিক মুজাহিদ নামের একজন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রয়েছেন, উনি কিন্তু এই কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। এছাড়াও স্থানীয়রা বলছেন যে এইরকম একজন তরুণ যদি আসলে নেতৃত্বে আসে হয়তো কুড়িগ্রামের উন্নয়ন ঘটবে। বুবলি, সাফওয়ান এবং রানা, আপনাদের ধন্যবাদ। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল্লাহ সহ 16 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। শেখ হাসিনার আদালত অবমাননার মামলার সর্বশেষ তথ্য জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি শুনানি অর্থাৎ 2টি মামলা আছে। সেটি হচ্ছে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে এমন বক্তব্য যে শেখ হাসিনার আদালত অবমাননার যে মামলাটি সেই মামলাটিও রয়েছে, এবং ট্রাইব্যুনাল 2-এ কিন্তু আশুলিয়ার 6 লাশ পুরোনোর ঘটনার যে মামলা সেটিও মামলা রয়েছে। এবং ইতিমধ্যে আমাদের গণমাধ্যমকে কিন্তু প্রসিকিউশন জানিয়েও দিয়েছে যে আশুলিয়ার 6 লাশ পুরোনোর ঘটনায় সেই মামলার কিন্তু আনুষ্ঠানিক অভিযোগপত্র আসলে প্রসিকিউশন ট্রাইব্যুনালে দাখিল করেছে, অর্থাৎ একটু পরেই হচ্ছে শুনানি শুরু হবে। এবং সেই সাথে আমি যদি প্রথমে একটু বলি যে আজকে ট্রাইব্যুনাল 1-এ কিন্তু শেখ হাসিনা যে আদালত অবমাননা অর্থাৎ 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি সেই মামলার কিন্তু আজকে শুনানি হবে। এবং শুনানিতে এর আগে যেটি হয়েছিল যে এখানে যে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছিল তিনি কিন্তু আদালতের সময়ের আবেদন করেছিলেন, অর্থাৎ তিনি আজকে শুনানিতে অংশগ্রহণ করবে। এবং সেই সাথে সেদিন কিন্তু আসলে শেখ হাসিনার মামলায় যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল আগে তাকে পরিবর্তন করে কিন্তু আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনা, যিনি হচ্ছে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। তো আজকে আসলে একটু পরে শুনানি শুরু হবে। এবং সেই সাথে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আসলে 6 লাশ পুরোনোর ঘটনায় যে আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র ইতিমধ্যে দাখিল হয়ে গিয়েছে ট্রাইব্যুনালে, সেখানে আসলে এর আগে তদন্ত সংস্থা কিন্তু প্রসিকিউশনকে যে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছিল সেটি কিন্তু 19 জুন, এবং সেখানে 16 জনকে আসামি করা হয়েছে। আমাদের তদন্ত সংস্থা থেকে আমরা এই খবর পেয়েছি। এবং সেই সাথে সেখানে কিন্তু তাদের মধ্যে হচ্ছে 7 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে হচ্ছে সাবেক পুলিশ কর্মকর্তাদের মধ্যে আব্দুল্লাহিল কাফি, আরশাদ হোসেন এবং সেই সাথে কনস্টেবল মুকুল সহ 7 জন আজকে পুলিশ কর্মকর্তা রয়েছেন। এবং সেই সাথে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু সাবেক এমপিও রয়েছেন সাইফুল ইসলাম, তিনি কিন্তু পলাতক রয়েছেন। এবং এই 7 জন 8 জন বাদে যে আসামি আছে তারা কিন্তু পলাতক রয়েছেন। অর্থাৎ আজকে শুনানিতে আসলে আমরা বাকি যাদের নাম আসলে এতদিন পর্যন্ত জানতে পারিনি তাদের নাম আসলে জানতে পারবো। এবং সেই সাথে আদালত আসলে তারা যদি পলাতক থাকেন তাদেরকে পত্রিকায় হাজিরের জন্য আসলে বিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে পরবর্তীতে আসলে শুনানি করারও হচ্ছে তারিখ দিবেন। তো এখন পর্যন্ত আসলে 2 মামলার কোনো মামলাতেই আসলে শুনানি শুরু হয়নি। শুনানি শুরু হলে আসলে আমি আপনার মাধ্যমে আসলে দর্শকদের পরবর্তী তথ্য আসলে জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলেরিয়াজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এটা আপনাদের অবদান, আপনাদের কর্মীদের অবদান, নাগরিকদের অবদান, সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে জনগণের সাফল্য। কিন্তু সেই সাফল্য শুধুমাত্র এক পর্যায়ে থেমে গেলে হবে না, তাকে সুরক্ষিত করতে হবে। এবং সেই সুরক্ষার উপায় আমরা যেন সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টায় আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করছেন। কারণ এই দায়িত্ব আপনার, আমাদের সকলের। জনগণের প্রত্যাশা আছে। কখনো কখনো আমরা অগ্রসর হই, কখনো কখনো আমরা যতটা অগ্রসর হতে চাই ততটা না পারায় খানিকটা হতাশ হই। কিন্তু তারপরেও জুলাই মাসের এই 2 তারিখে দাঁড়িয়ে এটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে একটা সনদের জায়গায় যেতে পারবো। আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যে
বিভিন্নভাবে নিজস্ব দলীয় অবস্থান অবশ্যই সকলের আছে, তার পাশাপাশি আপনারা দলগতভাবে, জোটগতভাবে, ব্যক্তিগতভাবে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টাগুলো লক্ষ্য করেছি। কমিশনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো, কারণ আমাদের সকলের এই আন্তরিক প্রচেষ্টাটা আছে। সেদিক থেকে একদিকে অত্যন্ত বেদনার সঙ্গে আমরা এখানে একত্রিত হই যে আমাদের বন্ধুদের হারিয়েছি, আমাদের কর্মীদের হারিয়েছি, আমাদের ভাই বোনদের হারিয়েছি। অনেকেই আহত অবস্থায় আজকেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, লড়াই করছেন। তাদের প্রতি আমাদের কেবল কৃতজ্ঞতা নয়, এক ধরনের দায়বদ্ধতা থেকে আমরা এখানে আসি, চেষ্টা করি, আপনারা সাংগঠনিকভাবে চেষ্টা করেন। সেই জায়গায় হচ্ছে আশার বিষয়। কতটা সবসময় প্রতিদিন আমরা হয়তো অর্জন করছি না কিছুই, আবার অর্জন করছি, পরস্পরকে জানছি, বুঝছি, কাঠামোগুলোর কথা বিবেচনা করছি, সাফল্যের জন্য চেষ্টা করছি। সেই কারণে আমি আশাবাদী যে আমরা এক জায়গায় পৌঁছতে পারব। কেননা যে দায় এবং দায়বদ্ধতা, সেটা আপনারা সকলে প্রাণ দিয়ে অনুভব করেন, আমরা সকলে প্রাণ দিয়ে অনুভব করি। মানুষ সেটা প্রত্যাশা করেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। সেই জায়গায় আমরা সকলে যেন অগ্রসর হতে পারি। আবারও আমি বলি যে আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে, সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তঙ্গ পর্যায়ে ছিল, মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারব। সেই আশাটা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের কার্যক্রম শুরু করব। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন আলী রিয়াজ, আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন দেশ জনপদ লাইভ। বরিশাল ও ভোলায় আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, উদ্বেগে সাধারণ মানুষ। এই পরিস্থিতি নিয়ে সরাসরি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ ও ছোটন সাহা। শাকিল, এলাকায় ডেঙ্গু পরিস্থিতি এখন কতটা ভয়াবহ এবং স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কি ধরনের ব্যবস্থা নিচ্ছে আমাদের জানাবেন। বুবলি, বরিশালে গত 24 ঘন্টায় 163 জন কিন্তু নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলায় যতগুলো হাসপাতাল আছে সেই হাসপাতালে এখন পর্যন্ত 442 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং চলতি বছরে এই এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে 12 জন এবং এই যে এই মৃত্যু থেকে আক্রান্ত সবকিছুই কিন্তু বেশি যেখানে রেড জোন হিসেবে ধরা হচ্ছে সেটি কিন্তু বরগুনায় এবং প্রতিনিয়তই কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আগে আমরা দেখতাম যে ঈদে বা কোরবানিতে ঢাকা ফেরত যারা আছে, ঢাকায় বিভিন্ন সময় চাকরি করে, সেখান থেকে আক্রান্ত হয়ে তারা কিন্তু বরিশালে স্বজনদের কাছে আসতো এবং সেখানে চিকিৎসা নিত। কিন্তু এখন কিন্তু চিত্র পুরোপুরি ভিন্ন, কারণ বরিশালে বসেই আক্রান্ত হচ্ছে বেশিরভাগ মানুষ। আমরা একটু এ বিষয়ে কথা বলবো স্থানীয় যারা গণমাধ্যম কর্মী আছে তাদের সাথে, তারা আসলে বিভিন্ন জায়গায় কি চিত্র দেখছে। ফাহিম, আপনি যদি একটু জানান যে হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আপনি সংবাদ সংগ্রহ করতে যান, হাসপাতালগুলোর কি চিত্র এবং মশা নিধনে আসলে কি ব্যবস্থা নিচ্ছে যদি একটু বলতেন। আসলে আমরা প্রতিটি হাসপাতালেই যাওয়ার পরে দেখা যায় যে গতকালকে আমি বরিশাল সদর হাসপাতালে তথ্য সংগ্রহের জন্য গেছি, তো ওখানে দেখি যে ডাবের খোসাগুলো এখনো বিদ্যমান রয়েছে। তাছাড়া ওখানকার যে ড্রেনগুলো কিন্তু অপরিষ্কার, পানি জমে থাকে যেখানে ময়লার একটা আবাস সৃষ্টি হয়। এ নিয়ে আমরা কথা বললে তারা কিন্তু আসলে বলে যে তারা তাদের পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রেখেছে। আমরা যেটা দাবি জানাই সেটা হচ্ছে যে বরিশাল সিটি কর্পোরেশন সহ উপজেলাগুলো এবং জেলাগুলোর যারা দায়িত্বে রয়েছেন তারা এগুলো একটু নজর একটু বৃদ্ধি করতে হবে এবং মশার যে স্প্রে, সেই স্প্রেগুলো আরও
বৃদ্ধি করতে হবে, তাহলে আমরা ডেঙ্গুর যে রেড জোন সেই রেড জোন থেকে বেরিয়ে আসতে পারবো। এক সময় আমরা বরিশাল ছিলাম শান্তির নগরীতে, এখন আমাদের এখানে আতঙ্ক হচ্ছে ডেঙ্গু। আসলে ডেঙ্গু থেকে বাঁচার জন্য এখানকার সবাই আমরা কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাই। আমরা স্থানীয় সংবাদকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা যেটা জানিয়েছে যে যেখানে আসলে ডেঙ্গু রোগের চিকিৎসা হয় সেই হাসপাতালটি কিন্তু এখন ডেঙ্গু রোগের কারখানায় পরিণত হয়েছে। ঠিক বরিশাল যে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানেও কিন্তু একই চিত্র আমরা দেখেছি, যে রোগীর যে চাপ, সেই রোগীর চাপ কিন্তু তারা সামলাতে হিমশিম খাচ্ছে এবং ডেঙ্গুর যারা রোগী আছে তারা কিন্তু অনেকটাই অসচেতন আমরা দেখেছি। তারা মশারি না টানিয়েই কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং আমরা এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের যথেষ্ট সবকিছুরই সরবরাহ রয়েছে, তবে রোগীদের অসচেতনতার কারণে তারাও অনেকটা দিশেহারা বলে কিন্তু তারা দাবি করেছেন। আমরা কথা বলছিলাম বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার সাথে, তিনি যেটা জানিয়েছেন যে এরই মধ্যে বেশ কয়েকবার তিনি বরগুনাতে গিয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সংশ্লিষ্ট যারা আছে এবং প্রশাসনের সাথে তিনি কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন এবং তিনি দাবি করেছেন যে ডেঙ্গু আক্রান্ত যে রোগী আছে তাদের কিন্তু চিকিৎসায় কোনো ধরনের কিন্তু যে ত্রুটি সেটি রাখা হচ্ছে না বলেও কিন্তু তিনি দাবি করেছেন। পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ। আমরা যাব ভোলায়, ভোলার সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী ছোটন সাহা। শাকিল মাহমুদ, বরিশালের যে ডেঙ্গু পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন, যদিও বরিশালের মতো ভোলাতে ডেঙ্গুর যে প্রকোপ সেটা অনেকটা বেশি না হলেও বলা যায় যে গত মাসের তুলনায় এই মাসে কিন্তু ডেঙ্গুর সংক্রমণ অনেকটাই বেড়েছে এবং আমরা জেনেছি যে এ পর্যন্ত কিন্তু ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং আমি রয়েছি ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে এবং এই হাসপাতালে এখন পর্যন্ত 6 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছেন এবং এটি ধীরে ধীরে বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। তো আসলে আমরা একটু স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলবো, 250 শয্যা জেনারেল হাসপাতালের আর আমার সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে আসলে হঠাৎ করে ডেঙ্গুর সংক্রমণ বাড়লো কেন, আপনাদের সেবা দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, হাসপাতাল প্রস্তুত রয়েছে কিনা সেবার জন্য রোগীদের? ধন্যবাদ। আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগীদের সকল ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা সকল ধরনের প্রস্তুতি রেখেছি এবং চিকিৎসা চলমান, তাদের পরীক্ষার কার্যক্রম আমাদের এখানে চলমান রয়েছে। আগের থেকে কিছুটা ডেঙ্গু বেড়েছে, সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে রোগীদের সেবা দেওয়ার জন্য কিন্তু আমরা জেনেছি যে প্রয়োজনীয় যে চিকিৎসা সেবা সেটি কিন্তু চলছে, এমনটি আমরা জেনেছি এবং একই সাথে শুধু ডেঙ্গু নয়, একই সাথে কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়েছে উপকূলীয় জেলা ভোলাতে এবং আজকে পর্যন্ত এই হাসপাতালে কিন্তু 393 জন রোগী কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে কিন্তু বলা যায় যে নিউমোনিয়া, ডায়রিয়ার আক্রান্ত সংখ্যাই বেশি এবং একই সাথে ডেঙ্গু সংক্রমণ আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু বেশি। তো আসলে আমরা খোঁজ নিয়েছি এবং জেনেছি যে আসলে ঘরে ঘরে কিন্তু জ্বর আক্রান্ত রোগী রয়েছেন এবং ডেঙ্গু রোগী রয়েছেন এবং ডেঙ্গুর লক্ষণ নিয়ে যারাই হাসপাতালে আসছেন তারা কিন্তু বলা যায় যে তাদের ডেঙ্গু পরীক্ষা এই হাসপাতালে করা হচ্ছে এবং যাদেরকে আক্রান্তের হার বেশি তাদেরকে আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত বলা যায় সংক্রমণ বাড়লেও কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু কিন্তু আসলে নেই, এমনটি আমরা জেনেছি এবং চিকিৎসকরা বলছিলেন যে আসলে এই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতার আহ্বান কিন্তু চিকিৎসকরা দিয়েছেন, একই সাথে স্বাস্থ্য বিভাগ থেকে এমনটি বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বুবলি, শাকিল এবং ছোটন, আপনাদের ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাকিল ও ছোটন। দেখছেন দেশ জনপদ লাইভ। শরীয়তপুরে দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পৌরসভার প্রায় সবকটি খাল। শুষ্ক মৌসুমে ময়লার ভাগাড় আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা।
এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। এ নিয়ে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এবং স্থানীয়রা কি বলছেন আমাদের জানাবেন। বুবলি, এক সময় নৌ চলাচলের যে জলধারা ছিল শরীয়তপুর পৌরসভার বেশ কয়েকটি খাল, সেগুলো কিন্তু ইতিমধ্যে এই ময়লার যে বজ্র এবং দখলদারদের কারণে কিন্তু এই জায়গাগুলো দখল হয়ে গেছে এবং স্থানীয়রা কিন্তু এই জায়গা দিয়ে যাতায়াত করতে অনেকটা কষ্ট হচ্ছে। এই মুহূর্তে অবস্থান করছে শরীয়তপুর পৌরসভার আঙ্গারিয়া বাজারের পিছনে যে খালটি, এই পিছনে খালটির চিত্র যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু এই খালটির মধ্যে বাজারের যত ময়লা আবর্জনা রয়েছে সবগুলোই কিন্তু তারা এখানে ফেলছেন এবং এই যে খালের চলমান গতিপথ সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং স্থানীয়দের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি যে কৃত্রিনাশা যে নদীটি রয়েছে সেখান থেকে এই আঙ্গারিয়া খাল হয়ে বুড়িহাট পর্যন্ত প্রায় 12 কিলোমিটার যে নদীপথটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে কিন্তু স্থানীয়দের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এখান দিয়ে যারা যাতায়াত করছেন তাদের কিন্তু যেই স্বাস্থ্য যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা ঝুঁকিতে রয়েছে। আমরা একজন স্থানীয়র সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে এই যে খালটি দূষণ হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? এই খাল দূষণ হওয়ার ফলে আমাদের যাতায়াতের সমস্যা হয়, দুর্গন্ধ হয়, আর সবচেয়ে বিশেষ করে হলো পানি নিষ্কাশনের যে ব্যবস্থা আছে এই পানি নিষ্কাশন হয় না। আর এই খাল খুব স্রোত ছিল এই খালের মধ্যে, আমরা ছোট সময় থেকে দেখছি খালে বড় বড় ট্রলার চলতো, কিন্তু এখন এই খালের মুখ আটকে দেওয়ার কারণে বিগত কয়েক বছর যাবৎ এই খাল দিয়ে কোনো পানি, বর্ষার সময় পানি প্রবাহ হয় না। আর হয়েছে ময়লা আবর্জনা, বাজারে যে ব্যবসায়ী যারা আছে এরা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে খালকে আটকে রাখছে। আর আমাদের 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 আবেদন দাবি হইলো যে খালের যেই ময়লা আবর্জনা আছে এগুলো নিষ্কাশন করে খালকে আবার পুনরায় সচল করার জন্য। আরেকজনের কাছে জানবো, এইখান দিয়ে প্রতিদিন কি পরিমাণ শিক্ষার্থী যাতায়াত করে এবং আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে, প্রশাসনের কাছে আপনারা জানিয়েছেন কিনা এই বিষয়টি? ধন্যবাদ আপনাকে। আসলে আঙ্গাইয়ের একটা বন্দর এলাকা, আপনারা জানেন তো, এই পাশে বাজার আছে, এখানে 2-3টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, অসংখ্য ছাত্রছাত্রী এখান দিয়ে যাতায়াত করে। তো এখানে যাতায়াত করার সময় ওরা অনেক সময় অনেক খারাপ অবস্থার সম্মুখীন হয়, যেহেতু খালের অবস্থা খুবই নোংরা। তো এখানে দুর্গন্ধ আছে, মশা আছে, তারপর হচ্ছে এখান দিয়ে আপনি দেখেন যে খুবই বাজে অবস্থা এই খালের। তো আমরা দাবি জানাই জেলা প্রশাসকের কাছে যে আগে একবার এই খাল খনন করা হয়েছিল, তারপরে কালের বিরুদ্ধে আবারও সেই একই অবস্থা হয়ে গেছে। তো আমরা তাদেরকে দাবি জানাচ্ছি যেন এই খাল দ্রুত সংস্কার করা হয় এবং এই সাধারণ শিক্ষার্থী যারা আছে, যারা এই এলাকার সাধারণ লোকজন আছে, তাদের যাতায়াতের জন্য একটা ভালো একটা ব্যবস্থা করে দেওয়া হয়, এটা আমাদের জেলা প্রশাসনের কাছে দাবি। জি, ধন্যবাদ আপনাকে। শুনছেন বুবলি এখানকার স্থানীয় লোকের কথা। পাশাপাশি আমরা যিনি কিনা পৌর প্রশাসক রয়েছেন ওয়াহিদ হোসেন, তার সাথে আমরা কথা বলেছি। ইতিমধ্যেই কিন্তু তারা এখানে মানুষজনকে খাল রক্ষার ক্ষেত্রে তারা লিফলেট বিতরণ এবং মাইকিং কর্মসূচি করেছেন এবং এই খাল উদ্ধারে মানুষকে সচেতন করার জন্য কিন্তু তারা কর্মসূচি নিচ্ছেন এবং পৌরসভার যে নতুন যে বাজেট, সেই বাজেট আসলেই কিন্তু এই খাল পূর্ণ উদ্ধারে তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের আঙ্গারিয়া খাল উদ্ধারের সর্বশেষ তথ্য। বুবলি, আকাশ, আপনাকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। নেত্রকোনায় শহীদ আলী হোসেনের পরিবার, বিশেষ করে তার স্ত্রী ও সন্তানরা কেমন আছেন, কিভাবে দিন পার করছেন তা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, শহীদ আলী হোসেনের পরিবারের বর্তমান অবস্থা কি এবং তারা কি কোনো সহায়তা পাচ্ছেন নাকি এখনো অবহেলিত অবস্থায় রয়েছেন, আমাদের জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনার কেন্দা উপজেলার মুজাফরপুর পশ্চিমপাড়া গ্রামে। এখানেই রয়েছে যে 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের শহীদ পান সিগারেট বিক্রেতা, তিনি জীবিকার তাগিদে ঢাকার উত্তরায় গিয়েছিলেন। সেখানে কিন্তু 18 জুলাই পুলিশের ছোড়া গুলিতে তার সারা শরীর কিন্তু ঝাঁঝরা হয়ে যায় এবং পরবর্তীতে তার পরিবারের লোকজন ঢাকার হাসপাতালে তার মরদেহ তারা দেখতে পান।
তো এই শহীদ আলী হোসেনের যে পরিবার রয়েছে, আমরা যে বিষয়টি জানতে পেরেছি, আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কিন্তু তার গ্রামের বাড়িতে এই যে তার সমাধি রয়েছে, এখানে তাকে কবরস্থ করা হয়েছে। এবং তার পরিবারে আমরা জানতে পেরেছি যে তার স্ত্রী খায়রুন্নেসা এবং 3টি ছোট ছোট শিশু সন্তান রয়েছে, তার এক বৃদ্ধ মা রয়েছে, তার এক অসুস্থ ভাই রয়েছে। তিনি মূলত এই অভাব অনটনের মধ্যে এই পরিবারটি কিন্তু যখন কিনা ঋণগ্রস্ত হয়ে গেছিল, তখন তিনি ঢাকায় গিয়েছিলেন ঋণ পরিশোধের জন্য এবং পরিবারের সচ্ছলতা আনার জন্য। কিন্তু তিনি কিন্তু আর নিজে ফিরে এলেন না, তার স্বপ্ন পূরণ তিনি করতে পারেননি। তো আমরা এখানে তার পরিবারের একজন আলী হোসেনের বোন রয়েছে, আমরা ওনার বোনের সাথে একটু কথা বলবো। এই যে শহীদ আলী হোসেনের সন্তানরা এবং তার পরিবার কিভাবে চলছে এখন? জি, চলছে। যে সরকার থেকে যে কিছু অনুদান দিচ্ছে এগুলা দিয়ে পরিবার চলছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে সন্তান যে বাপ ফাড়াইছে, এই বাপ তার সন্তান পায় না, সন্তান যে আসপুষ্টা রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে এটাই সরকারের কাছে যে আমার বাইরে যেই মারুক না কেন, আমার যাতে সঠিক বিচার চাই, ওরা রাইনা যাতে সঠিক বিচার করে। আপনারা শুনছিলেন যে উনার আলী হোসেনের বোন কিন্তু বলছিলেন যে তার ভাইয়ের যে ন্যায় বিচারটি তারা কিন্তু চাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে এখানকার স্থানীয় একজন বাসিন্দার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে আলী হোসেন সম্পর্কে যদি একটু বলতেন। আসলে আলী হোসেন আমাদের এই নেত্রকোনা কেন্দ্র অঞ্চলের গর্ব। সবাই তো আর দেশের জন্য জীবন দিতে পারে না, দেশের জন্য জীবন দেওয়ার জন্য মানে সাহস লাগে। আর উনি আমাদের প্রেরণা, উনি বুঝিয়ে গেছেন যে দেশের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে। আপনারা শুনছিলেন যে এলাকাবাসী কিন্তু আলী হোসেনকে নিয়ে, শহীদ আলী হোসেনকে নিয়ে তারা গর্ব করছেন। তো এই গর্বের জায়গাটি তিনি তৈরি করে গেলেও তার যে নিম্নবিত্ত পরিবার, এই পরিবারের শিশু সন্তানদের যে ভবিষ্যৎ জীবন নিয়ে কিন্তু পরিবার অনেকটাই আশঙ্কার মধ্যে রয়েছে। ছোট ছোট শিশুরা সব সময় মতো বাবার কবরে এসে কান্না করে, তার বৃদ্ধ মা কান্না করে, বোন কান্না করে। আমরা আলী হোসেনের বৃদ্ধ মা এখানে আছেন, আমরা আলী হোসেনের মার কাছ থেকে একটু জানবো যে আপনার সন্তান দেশের জন্য শহীদ হওয়ার পর আপনি ছোট ছোট নাতিদের নিয়ে কিভাবে দিন কাটছে এবং আপনি সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন কিনা, কিংবা আপনি সরকারের কাছে কি চান? সরকারের কাছে সঠিক বিচার চাই। ছোট ছোট বাচ্চা তো কষ্ট হয়ে আছে, সরকারে যা অনুদান করতেছে এটিতে চলে যাইতেছে, বাপ তো আর হাইতো না। তা আমি মায় কইতাছি জান আমার হুতরা যে মারছে, সরকারকে আমি সঠিক বিচার চাই, বাপ তো আর হাইতো। আমরা শুনছিলাম শহীদ আলী হোসেনের বৃদ্ধ মা, তিনি কিন্তু আসলে কান্না জড়িত কণ্ঠে তিনি বলছিলেন যে তারা সরকারি সহযোগিতা পেয়েছেন, কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাগুলো তারা কিন্তু পিতৃহারা হয়েছেন, মা সন্তান হারা হয়েছেন, বোন ভাই হারা হয়েছেন। তো তাদের একটাই দাবি, তারা চাচ্ছেন যে এখনো কিন্তু আলী হোসেনকে যারা গুলি করে হত্যা করেছিল সেই দিন, গত যে 2024 সালের 18 জুলাই ঢাকার উত্তরায় কিন্তু তিনি পুলিশের সাথে ছাত্র জনতার যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে কিন্তু আলী হোসেন শহীদ হয়েছিলেন। তার ন্যায় বিচার কিন্তু তার পরিবার চাচ্ছেন এবং তার সন্তান, তার বৃদ্ধ মা স্ত্রীর যাতে ভরণ পোষণ সরকার দায়িত্ব নেবেন। ইতিমধ্যে তারা সহযোগিতা পেয়েছেন বলে জানাচ্ছেন জেলা প্রশাসন, স্থানীয় উপজেলা প্রশাসন সহযোগিতা করছেন। পরবর্তী সহযোগিতা এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে তারা ন্যায় বিচারটুকু দেখে যেতে চান। এই ছিল আমার কাছে নেত্রকোনার যে কেন্দ্র উপজেলার জুলাই যুদ্ধে শহীদ আলী হোসেনের পরিবারের সর্বশেষ পরিস্থিতি। বুবলি। জিয়াউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর। দেখছেন দেশ জনপদ লাইভ। নওগাঁয় আমের মৌসুম এখন একেবারে তুঙ্গে। সাপাহারের আমের আড়তগুলোতে চলছে ব্যস্ততা, বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুস্বাদু আম। শুধু দেশের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও নওগাঁর আম বিশেষ করে কাতারে রপ্তানি হয়ে পাচ্ছে ব্যাপক প্রশংসা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, এখন কি কি জাতের আম বাজারে পাওয়া যাচ্ছে এবং কৃষক ও আড়তদাররা কি বলছেন চলতি মৌসুম নিয়ে আমাদের জানাবেন। বুবলি, আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ শহরের একেবারে খুচরা আম বাজারে, যেখান থেকে খুচরা আম বিক্রি করা হয় এবং এখান থেকে পাইকারি তো দেশ এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে রপ্তানি করা। ঠিক এরকম একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এখানে সকাল থেকে রাতের 10টা 11টা পর্যন্ত আম বিক্রি হয়।
এবং বিভিন্ন জাতের আমের এখানে বস্তা সাজিয়ে রাখা হয়। বিশেষ করে নওগাঁ যে ব্রিজের মোড়, এখানে এই ব্রিজের মোড়ে এখানে রাস্তার দুপাশে অনেক আমের দোকান আছে, যে আমের দোকান থেকে বিভিন্ন প্রজাতির আম্রপালি, নাগফজলি, ব্যানানা, হাড়িভাঙ্গা থেকে শুরু করে খিরসাপাত, বাড়িফোর, আরশিনা বিভিন্ন প্রজাতির আম এখানে বেচা কেনা হচ্ছে। এবং আমের বাজার যেটা ছিল একসময় ঈদের পর পরে আমের বাজার বেশ ধস নেমেছিল, সেখান থেকে কিছুটা উন্নতি হয়েছে এবং কিছুটা বাজার পাইকারিতেও আমের বাজার একটু চনমনে ভাব পরিলক্ষিত হয়েছে। আমি আজকে যদি নওগাঁর সবচেয়ে বড় আম বাজার সাপাহারের পাইকারি বাজারের কথা যদি বলি, সেখানে আজকে আম্রপালি বিক্রি হচ্ছে 2000 থেকে 4000 টাকা প্রতি মন, নাগফজলি বিক্রি হচ্ছে 1500 থেকে 2500 টাকা প্রতি মনে, ফজলি বিক্রি হচ্ছে 1000 থেকে 1500 টাকা মান ভেদে, বাড়িফোর বিক্রি হচ্ছে 1500 থেকে 2500 টাকা, এছাড়া হাড়িভাঙ্গা বিক্রি হচ্ছে 2000 থেকে 2500, বেনানা বিক্রি হচ্ছে 3000 থেকে 5000 টাকা প্রতি মন। জানিয়ে রাখি এখানে আসলে প্রতি মন বলতে মন নিয়ে কিছুটা বিতর্ক আছে। কৃষকরা এখানে মূলত তারা চায় যে 40 থেকে 42 কেজিতে মন হোক, কিন্তু পাইকারি যারা বিক্রি করছেন আড়তে তারা প্রায় 50 থেকে 52 কেজিতে মন নিচ্ছে। এটা নিয়ে বেশ বিতর্ক আছে। তারা পাইকাররা বলছেন যে আসলে আমের কিছু কোয়ালিটি থাকে, আমের মানভেদ থাকে, কিছু দাগ থাকে, পচা থাকে, যে কারণে আমের কিছু বাদ পড়তে হয়। সারা ক্যারেটের ওজনের জন্য প্রায় প্রতি মনে দুইটা ক্যারেটে প্রায় 6 কেজি 5 থেকে 6 কেজি বাদ পড়ে। সবকিছু মিলে আসলে আড়তদারদের যুক্তি হচ্ছে যে আসলে আমের বিভিন্ন ত্রুটির কারণে আম বাদ পড়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমি একটু খুচরা বাজারে আজকে বাজার দর যদি জানার চেষ্টা করবো একজন বিক্রেতার কাছ থেকে, আজকে কোন আম কত করে বিক্রি হচ্ছে? আসসালামু আলাইকুম। আমরা রূপালি বিক্রি করছি 60 টাকা কেজি, যে রূপালি হচ্ছে 18 থেকে 1800 টাকা মন, সেটা 60 টাকা কেজি। বাড়িফোর বিক্রি করতেছি 50 টাকা কেজি, হাড়িভাঙ্গা বিক্রি করতেছি 50 টাকা কেজি, কাটিমন 70 টাকা কেজি, ব্যানানা 100 টাকা কেজি, 90 টাকা কেজি। শুনছিলাম খুচরা আমের বাজারের কথা বলছিলেন বুবলি। আমি জানিয়ে রাখি নওগাঁ জেলায় এবারে প্রায় 30,500 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে এবং আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লক্ষ মেট্রিক টন। এবং এই পরিমাণ মানে এবারে যদি আমের বাজার যদি ঠিক মতো পাওয়া যায়, সব মিলে প্রায় 4000 কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। তো নওগাঁর আম বাজার নিয়ে মোটামুটি এমনটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বুবলি, কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।